স্বাধীনতা সংগ্রামীদের আঁতুড়ঘর হলো এই আলিপুর সেন্ট্রাল জেল। এই দেখুন এখানকার ম্যাপ। জেলটি মিউজিয়ামে পরিণত করার আগে 4-5 ফুট মাটি ফেলে উঁচু করা হয়েছে, তবুও এই প্রাচীরের উচ্চতাটা একবার দেখুন। চৌঠা জানুয়ারি 2025 আমি আলিপুর জেল মিউজিয়ামে গিয়েছিলাম। আমি কলকাতা মেট্রো রেল করে যতীন দাস পার্কে নেমে একটি অটো করে এখানে এসে নেমেছিলাম। আপনি যতীন দাস পার্ক মেট্রো স্টপেজ থেকে আলিপুর কোর্টগামী যে কোনো অটো বা বাসে এসে এইখানে পৌঁছতে পারবেন। বাদিকে প্রশস্ত গাড়ি বাস পার্কিংয়ের জায়গা আছে, আর ওই হচ্ছে সামনে টিকিট কাউন্টার। 30 টাকা দিয়ে আমি ভেতরে যাওয়ার টিকিট কাটলাম। এই মিউজিয়াম সকাল 11টায় খোলে এবং বিকেল 5:30টায় বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি থিয়েটার শোয়ের টিকিট কাটেন তাহলে 100 টাকা লাগবে এবং সেই শো শুরু হয় সন্ধ্যে 6টার সময়। সেই শোয়ের টিকিট আপনার কাছে না থাকলে আপনাকে 5:30টার সময় জেল মিউজিয়াম থেকে বেরিয়ে যেতে হবে। আর এই টিকিট কাউন্টারেই সেই শোয়ের টিকিট পাওয়া যায়। কাজেই যখন আপনি এন্ট্রি টিকিট কাটবেন তখন অবশ্যই থিয়েটার শোয়ের টিকিট কেটে নেবেন। গেটে টিকিট দেখিয়ে ঢোকার সময় আমাকে এই ম্যাপটি হাতে দিল। এটি পুরো আলিপুর সেন্ট্রাল জেলের ম্যাপ। অপূর্ব সুন্দর এই আলিপুর সেন্ট্রাল জেল। সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস আপনি এইখানে পাবেন। অতএব ভিডিওটি স্কিপ না করে পুরোটা একসঙ্গে দেখুন। এবার এগিয়ে যাওয়া যাক। সামনেই দেখুন একটা কি অপূর্ব সুন্দর বাগান। বাগানের শেষ প্রান্তে দেখুন বিখ্যাত সেই কবিতা কারার ওই লৌহ কপাট, কাজী নজরুল লিখেছিলেন। বাগান পেরিয়ে এগিয়ে যাওয়া যাক। এখানে লক্ষ্য করুন স্বাধীনতা সংগ্রামে বিখ্যাত কয়েকজন ব্যক্তির সৌধ নির্মাণ করা আছে। এইখানে লক্ষ্য করুন এই জেল মিউজিয়ামে যে বিশেষ দর্শনীয় স্থানগুলো রয়েছে সেইগুলো লেখা রয়েছে। আমি প্রথমে ফাঁসির মঞ্চে গিয়েছিলাম। এখন আমি ফাঁসির মঞ্চে প্রবেশ করছি। এই হলো ফাঁসির মঞ্চ। এখানে দুজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া যায়। নিচে একটা লোহার পাটাতন রয়েছে। এই পাটাতনটি সরিয়ে দিলেই মানুষের শরীর নিচে ঝুলে যায়। আর এই কাঁচ দিয়ে ঢাকা জায়গাটা থেকে রক্তগুলো গড়িয়ে বেরিয়ে যায়।
বন্দে মাতরম। জয় হিন্দ। লক্ষ্য করুন, এখান থেকে ফাঁসির মঞ্চটা সব থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এইখানে যে উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নাম লেখা রয়েছে দেখুন। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরিমিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার। ফাঁসির এই জায়গার ঠিক পেছন দিকেই দোতলায় কয়েদি সেল রয়েছে। যাদের ফাঁসির অর্ডার হয়ে যেত তাদের এখানে রাখা হতো ভয় বাড়ানোর জন্য, সেটাই এখানে লেখা রয়েছে। এই দেখুন সেই কয়েদি কক্ষগুলো, কি ভয়ানক। যেসব বন্দীদের ফাঁসির অর্ডার হয়ে যেত তাদের এইখানে রাখা হতো। এইখানে দেখুন সেই ঘরগুলো, এইখানে শোবার জায়গা, আর বাঁ দিকে হচ্ছে টয়লেট করার জায়গা, আর উপরে একটুখানি জানলা রয়েছে যেখান থেকে আলো আসতো। স্বাধীনতা সংগ্রামী শ্রী দীনেশ গুপ্তকে এইখানেই রাখা হয়েছিল, দেখুন তার ব্রোঞ্জের স্ট্যাচু। ফাঁসির দড়ির একটা ভাস্কর্য লক্ষ্য করুন। ইংরেজ পুলিশ হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফাঁসির মঞ্চ থেকে বেরোলাম। এখানে নেতাজি, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং আমাদের বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের ঘর আছে। চলুন দেখে আসি। ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস লেখা আছে। এখানে পরপর অনেকগুলো সেল ছিল, সেগুলো আপনাদের দেখালাম না। এবারে লক্ষ্য করুন ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা ব্রোঞ্জের খুব সুন্দর মূর্তি, বাংলার রূপকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এক সময়। এই সেলগুলোর সামনে দেখুন ছোট্ট একটা বাগান আছে। এবারে আমি দোতলায় যাব। পুরনো দিনের জেলখানার সিঁড়িগুলো লক্ষ্য করুন। দোতলায় উঠে এসেছি। এইখানেই আছে নেতাজির ঘর। দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি ব্রোঞ্জের মূর্তি, বসে আছেন একদম যেন জীবন্ত।
চিত্তরঞ্জন দাসের সেল। এখানে অবশ্য চিত্তরঞ্জন দাসের কোনো মূর্তি এখনো বসানো হয়নি, বেশ কয়েকটি ফটো রয়েছে ওনার। এবারে দেখুন যতীন্দ্রমোহন সেনগুপ্তর সেল। জেলকক্ষ পেরিয়ে এবার স্ট্রিট নম্বর 6-এর দিকে যাচ্ছি। এই জায়গাটা আরও অসাধারণ। এবারে দেখুন নেহেরু কক্ষ। এখানে কিছুদিন জওহরলাল নেহেরু বন্দী ছিলেন। জওহরলাল নেহেরু বসে আছেন একদম যেন জীবন্ত। এইখানে দেখুন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অপূর্ব সুন্দর একটি মূর্তি। এখানে দেখুন একটি গ্যালারি আছে যেখানে ব্রিটিশ আমলের চিত্রশিল্পীদের আঁকা কালী ঠাকুরের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়েছে। গ্যালারিটি বিশাল বড়। আমি আপনাদের শুধু চিত্রগুলো কেটে কেটে দেখাবো। এই প্রসঙ্গে বলে রাখি যে কালী ভক্তি আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল। তাই স্বাধীনতা সংগ্রামে মা কালীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও আছে। এই ছবিটা লক্ষ্য করুন, স্বয়ং নেতাজি ছিন্নমস্তা রূপ ধারণ করে রয়েছে। এর পাশের ঘরে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ফটো সুন্দর করে দেখানো আছে। এর পাশেই দেখুন হেডফোন রাখা আছে। এই হেডফোন কানে দিলে স্বাধীনতা সংগ্রামীদের যেসব ভয়েস ধরে রাখা আছে সেইগুলো আপনারা শুনতে পারবেন।
আমি এখন আলিপুর সেন্ট্রাল জেলের ঠিক মাঝখানে। এখানে বাঁ দিক থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করে 5খানা কয়েদিতে থাকার বিল্ডিং রয়েছে। আর এই যে সামনে যে বিল্ডিংটি দেখছেন, এটা আন্দামানের যে সেলুলার জেল আছে তার মডেল বা রেপ্লিকা। 1 নম্বর 2 নম্বর সেলসে দেখবার মতো কিছু নেই, সেখানে কতগুলো কালকুটরি আছে। সেই জন্যে আমি সরাসরি 4 নম্বর সেলসে চলে যাচ্ছি। সেখানে পুলিশ মিউজিয়াম আছে এবং বিপ্লবীদের ব্যবহার করা প্রচুর বন্দুক, গোলা বারুদ রয়েছে। পুলিশ মিউজিয়ামটাও খুব বড়। আমি খালি বন্দুক, গোলা বারুদগুলোই আপনাদের দেখাবো। তাহলে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। 4 নম্বর সেলস পুলিশ মিউজিয়াম। কি অপূর্ব, একদম স্কিপ না করে দেখবেন। আমি খালি গোলা বারুদ আর বন্দুকগুলোই আপনাদের দেখাবো। আরও অনেক পিস্তল বন্দুক আছে, আর আমি কয়েকটাই মাত্র দেখাচ্ছি। এতক্ষণ বন্দুক আর তরোয়াল দেখলেন, এবার দেখুন হ্যান্ড গ্রেনেড। যদি এর মধ্যে বারুদ থাকে আর এখন যদি ফাটে কি অবস্থা হবে। আন্দামান সেলুলার জেলের রেপ্লিকা আপনাদের আগে দেখিয়েছিলাম, সেখানেই এখন আমি প্রবেশ করব। দেখুন স্বাধীনতা সংগ্রামীদের চাবুক দিয়ে প্রহার করা হচ্ছে। সামনের টিভিতে আন্দামানের সেলুলার জেলের চিত্র প্রদর্শনী দেখানো হচ্ছে। এটা একটা প্রার্থনালয়, আর এই হচ্ছে আন্দামান সেলুলার জেলের মডেল। এবারে আমি লোহার সিঁড়ি দিয়ে দোতলায় উঠব।
জেলে থাকা কয়েদিদের অসহায় দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আন্দামান সেলুলার জেল থেকে বেরিয়ে এলাম, এবারে ঐতিহাসিক কারাকক্ষে প্রবেশ করছি। এখানে স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে জীবনযাপন করতেন সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, বন্দীরা একজন আরেকজনের চুল কেটে দিচ্ছেন এবং পাশে ইংরেজ সিপাহী দাঁড়িয়ে রয়েছেন। ভয়ঙ্কর দৃশ্য, হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে এবং চাবুক দিয়ে মারছে। এবারে আমি ঘরটার মধ্যে প্রবেশ করছি। ঘরের শুরুতেই দেখছি একজন বন্দী ঝাড়ু দিচ্ছেন। এখানে দেখুন, একজন বন্দী কাপড় কাচ্ছেন এবং একজন স্নান করছেন। জেলের একজন মস্তান বন্দী দেখুন। আর এই দেখুন জেলখানার ভিতরের কমন টয়লেট। কয়েকজন বন্দী মিলে রান্না করছেন। সেল 5, আপনার মধ্যে বিপ্লবী খুঁজুন। এটা মূলত একটা আর্ট গ্যালারির মতো। আপনি এখানে কোনো প্রদর্শনী দিতে পারেন বা কেউ প্রদর্শনী দিলে আপনি এখানে এসে তা দেখতে পারবেন। ওই দিন কোনো প্রদর্শনী চলছিল না, কিন্তু এখানে কলকাতার কয়েকটি প্রাইজ পাওয়া দুর্গা মূর্তি রাখা ছিল। এই দেখুন বাঁকুড়ার ঘোড়া। এইটাই সেই আর্ট গ্যালারি বা প্রদর্শনী হল। এই সেই দুর্গা মূর্তি। সন্ধ্যের পরে অপূর্ব লাগছিল এই দুর্গা মূর্তি। দেখুন রবি ঠাকুর এবং আরেকটি দুর্গা মূর্তি। আর্ট গ্যালারির ভেতরে বৃহত্তর বঙ্গদেশের একটি ম্যাপ দেখতে পাচ্ছি, যেটা স্বাধীনতার আগে ছিল। আশা করি আবার বৃহত্তর বঙ্গদেশ গঠিত হবে এবং ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে। আর্ট গ্যালারির ডান দিকে একটি ঘরের মধ্যে একটি লেজার শো দেখাচ্ছে। 2 মিনিট একটু দেখে নিয়ে আমরা বেরিয়ে যাব। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাব করেছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব।
গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া। অরবিন্দ এবং বালেন্দ্র ঘোষ সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবরে নরেন্দ্রনাথ গোসাই ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশ। দুজনের বিপ্লবী চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় লেজার শো থেকে বেরিয়ে এলাম। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল, আর লেন্দি করতে চাইছি না। এবারে সামনে বিল্ডিংয়ে স্বাধীনতা সংগ্রামীদের উপরে একটা আর্ট গ্যালারি আছে, সেটা দেখতে যাব। আমার ডান দিকের এই বড় বিল্ডিংটা আগে জেল হসপিটাল ছিল, এখন এটা স্বাধীনতা সংগ্রামীদের একটা আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে। সময়কাল অনুযায়ী 3টে ফেজে স্বাধীনতা সংগ্রাম দেখানো হয়েছে এখানে। এই বিল্ডিংয়ের ডান দিকের এই মাঠটায় ঠিক সন্ধ্যে 6টার সময় স্বাধীনতা সংগ্রামের ওপরে শো চলে। দূরে দেখুন একটা সাদা স্ক্রিন আছে এবং তার সামনে বেশ কিছু বসার জায়গা রয়েছে। এই শো দেখতে গেলে আলাদা করে 100 টাকার টিকিট কাটতে হয়। চলুন এবার আর্ট গ্যালারির ভেতরে যাওয়া যাক। আর্ট গ্যালারিটায় ঢোকার মুখেই দেখুন এই অপূর্ব ভাস্কর্য। এখানে দেখুন একটা বিশাল বড় স্বাধীনতা সংগ্রামীদের বন্দুক। সোজা দোতলায় উঠে এলাম ভারতের মুক্তি সংগ্রামের প্রথম ফেজের আর্ট গ্যালারি। এখানে পলাশির যুদ্ধ দেখানো হয়েছে, 76-এর মন্বন্তর, সাঁওতাল বিদ্রোহ, দেখুন তীর ধনুক হাতে বীর সাঁওতাল বিদ্রোহ। রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বন্ধ করা। এখানে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি একটি সুন্দর গ্যালারি। এইবার স্বাধীনতা সংগ্রামের সেকেন্ড ফেজের আর্ট গ্যালারিতে আমি প্রবেশ করছি।
এইবার স্বাধীনতা সংগ্রামের থার্ড ফেজে এবার প্রবেশ করছি। মাতঙ্গিনী হাজরা, আজাদ হিন্দ ফৌজ, ঋষি অরবিন্দ। নিচে আরেকটি গ্যালারিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছু ফটো দেখতে পাচ্ছি। উনি সিপিএমের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় সেন্ট্রাল জেলে ছিলেন কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। জেল হসপিটাল আর্ট গ্যালারির ঠিক পিছন দিকেই একটা ফুড কোর্ট আছে, এখানে আপনারা কিছু জলযোগ সেরে নিতে পারবেন। সন্ধে পেরিয়ে গেছে, আর্ট গ্যালারির সৌন্দর্যটা একটু লক্ষ্য করুন। এখনো অনেক কিছুই দেখানো বাকি আছে, কিন্তু 5:30টায় বন্ধ, তাই জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। খুব তাড়াহুড়ো করছি যাতে নজরুল কক্ষটা আপনাদের দেখাতে পারি। নজরুল কক্ষ। আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম আপনাদের পুরো খুঁটিয়ে আপনাদের দেখিয়েছি। শুধু একটা জিনিসই বাদ গেছে, সেটা হচ্ছে আপনাদের চরকা কাটার ঘরটা দেখানো হয়নি, বন্ধ হয়ে গেছে। ঠিক আমার পেছন দিকেই চরকা কাটার ঘর রয়েছে। হ্যাঁ, সেখানে কিছু মডেল রয়েছে এবং তারা চরকা কাটছে।
দেখা যাচ্ছে। বাইরে থেকে আমি দেখতে পেয়েছি, কিন্তু অন্ধকারের জন্য আমি আর ভিডিও করিনি, কিছু ভিডিও উঠবে না। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। জয় ভারতবর্ষ। বাইরের দিকে বেরোবার সময় এই দুর্গা ঠাকুরকে লক্ষ্য করলাম, এর আগে মিস করে গেছি। আর মহাত্মা গান্ধী